আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সন্ত্রাসে জড়িত ব্যক্তি বা সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025 উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদন। রাজনৈতিক দলের বিচারের বিধান রেখে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অধ্যাদেশের গেজেট প্রকাশ। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানালো বিএনপি, জামায়াত ও এনসিপি। বিদেশি বিশেষজ্ঞ এনে 3 মাসের মধ্যে শেয়ার বাজার সংস্কার করার নির্দেশ প্রধান উপদেষ্টার। এলডিসি থেকে উত্তরণ নিশ্চিতে সব সংস্থার সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি নিয়ে গড়িমসি করলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর। জুলাই অভ্যুত্থানে আহতদের শাহবাগ অবরোধ। এবং রাজধানী সহ সারা দেশে বইছে তীব্র তাপদাহ। গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও ময়মনসিংহে বজ্রপাত এবং গাছ চাপায় 8 জনের মৃত্যু। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, আর এবারে জানিয়ে দেব পুরো সংবাদ। সন্ত্রাসে জড়িত ব্যক্তি বা সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025 উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকের সারসংক্ষেপে বলা হয়, কতিপয় সন্ত্রাসী কার্য প্রতিরোধ এবং উহাদের কার্যকর শাস্তির বিধানসহ আনুষাঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়ন করার নিমিত্ত সন্ত্রাস বিরোধী আইন 2009 প্রণয়ন করা হয়। উক্ত আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যের সহিত জড়িত রয়েছে মর্মে যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা উক্ত ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করতে পারে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করতে পারে। তবে বর্তমান আইনে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধকরণের বিষয়ে কোনো বিধান নেই। তাই সন্ত্রাস বিরোধী আইন 2009-কে সময় উপযোগী করে উক্ত আইনের অধিকতর সংশোধন করে সত্তার কার্যক্রম নিষিদ্ধ করা, প্রয়োজনীয় অভিযোজন করা এবং অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার নিষিদ্ধকরণের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। সোমবার সংশোধনীটি অধ্যাদেশ আকারে জারি করা হতে পারে। রাজনৈতিক দলের বিচারের বিধান যুক্ত করে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অধ্যাদেশের গেজেট জারি করেছে আইন মন্ত্রণালয়। একে স্বাগত জানালো বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, এখন আইন অনুযায়ী তাদের বিচার করতে হবে, এজন্য রোড ম্যাপ ঘোষণার দাবি জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর আইন উপদেষ্টা বলেন, নতুন সংসদ সংবিধান প্রণয়ন করবে। 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয় এমন বিধানের পরিবর্তে ক্ষমতা কমানোর পরামর্শ তার। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। গত বছরও যে দলটার দাপট ছিল, সে দলটি এখন নিষেধাজ্ঞার মুখে। প্রতিষ্ঠার 75 বছরের মধ্যে কঠিন পরিস্থিতিতে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ জুলাই গণহত্যার দায়ে ছাত্র আন্দোলনের মুখে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার, যাকে স্বাগত জানিয়েছে বিএনপি ও এনসিপি। আন্তর্জাতিক অপরাধ আদালতের যে আইন, সেটা সংশোধনের মধ্য দিয়ে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের প্রক্রিয়া নিয়ে আসার যে সংশোধনীটা আনা হয়েছে, সেটাকে স্বাগত জানাই। আমি এখনো আইনমন্ত্রীকে অনুরোধ জানাবো, আইনটা যেন সুষ্ঠুভাবে প্রয়োগ করা হয়, যেন ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি এটা বলতে না পারে যে এটা সুষ্ঠুভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি। আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে বিচার কার্যক্রমে আমরা একটা অংশ এগিয়ে গিয়েছি এবং বিচারের রোডম্যাপটা যদি আমাদের সামনে সুস্পষ্ট হয়, যেটা কতদিনের মাধ্যমে সম্পন্ন হবে, সেটা জনগণের ভিতরে আস্থা তৈরি করবে। আর একই সাথে সংস্কারের ঐক্যমতে আসলেই আমরা কিন্তু নির্বাচনের জন্য আর কারো কোনো আপত্তি থাকার কথা না। সংবিধান সংশোধনের 7টি প্রস্তাব রেখে এই আলোচনা সভার আয়োজন করে নাগরিক কোয়ালিশন। 72-এর সংবিধান বাতিল করে নতুন সংবিধান করার পক্ষে বিপক্ষে মত দেয় রাজনৈতিক দলগুলো। আইন উপদেষ্টা জানান, নির্বাচনের পর সংবিধান সংশোধন কিংবা নতুন সংবিধান হতে পারে। প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে যে আলোচনা উঠেছে
তা নিয়েও কথা বলেন আইন উপদেষ্টা। নতুন সংবিধান প্রণয়ন হতে আমাদের পার্শ্ববর্তী দেশে এমন উদাহরণ আছে 8-9 বছর লেগেছে। নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে। প্রধানমন্ত্রী 2 বছরের মেয়াদ কিন্তু কোথাও নাই আসলে। আপনারা যেটা করতে চান যে আচ্ছা একনায়কতন্ত্র থেকে মুক্তি চান, 2টা মেয়াদে করেই একনায়কতন্ত্র করা সম্ভব। ধরেন 2 মেয়াদের জন্য সালাউদ্দিন ভাই প্রধানমন্ত্রী হলেন ধরেন, তারপরে 2 মেয়াদে হবে ওনার স্ত্রী, তারপরে 2 মেয়াদে হবে ওনার সন্তান। 2 মেয়াদ সলিউশন না, 2 মেয়াদ শুধুমাত্র 2 মেয়াদ সলিউশন না। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, প্রধানমন্ত্রী ক্ষমতাটা কমায় দেন। তবে আইন উপদেষ্টার সাথে দ্বিমত পোষণ করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ও নাহিদ ইসলাম। প্রধানমন্ত্রী মেয়াদ সময় 2 টার্ম, এটা আমরা সমর্থন করছি। এটা হয়তো অনেকে বলছেন পৃথিবীর বিভিন্ন জায়গায় মেয়াদ এটার নজির নেই, কিন্তু আমাদের দেশের বাস্তবতায় এবং পরিবারতান্ত্রিক কাঠামো থেকে বের হয়ে নতুন নেতৃত্ব বিকাশের জন্য আসলে এটি প্রয়োজন বলে আমাদের কাছে মনে হয়েছে। প্রধানমন্ত্রীর ক্ষমতার এই যুক্তিটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না, যেহেতু ওয়েস্টমিনস্টার স্টাইলে প্রাইম মিনিস্টারের টার্ম লিমিট করা যায় না, সেহেতু বাংলাদেশ সেটা করতে পারবে না। বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছে। আমাকে কে বলতে পারবে এর আগে 1991 সালের আগে পৃথিবীর কোথায় তত্ত্বাবধায়ক সরকার ছিল? তিনি জানান, 1 সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম পর্বের আলোচনা শেষ করবে জাতীয় ঐকমত্য কমিশন। সব আলোচনা এই মুহূর্তে বলা যাচ্ছে না। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের সহযোগী সহ শেখ হাসিনার বিচার এবং ফ্যাসিবাদী দল হিসেবে আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার উদ্যোগে বিএনপি আনন্দিত বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার কাছে আগেই গণহত্যার দায়ে পতিত স্বৈরাচারের সহযোগীদের বিচার ও আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব ও উচিত বলে জানিয়েছিল বিএনপি। মির্জা ফখরুল বলেন, বিএনপির দাবি মেনে নিয়েই আগেই এই সিদ্ধান্ত নেওয়া হলে অন্তর্বর্তী সরকারকে এমন চাপে ও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো না। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি ক্রমাগত উপেক্ষিত হওয়ায় জনমনে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে সে ব্যাপারে সচেতন হতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলে ভালো হতো, তবে সরকারের উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নিয়েছে তাকে সাধুবাদ জানায় জামায়াত, এমনটাই জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স আয়োজিত নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ক ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। জুলাই সনদের বিষয়ে তিনি জানান, সরকারের সদিচ্ছা থাকলে আগামী ৩০ কার্যদিবসের মধ্যেই জুলাই সনদ দেওয়া সম্ভব। রাজনৈতিক অংশীজন যারা, তাদের সাথে আলোচনা করলে যেহেতু ম্যাটারটা একটা পলিটিক্যাল ম্যাটার, ভালো হতো, এটা আমরাও উপলব্ধি করি। এখন আমরা তো তাদের উপরে চাপাইয়ে দিতে পারি না। এটা তারা ভালো মনে করেছেন যে তাদের উপদেষ্টা পরিষদের বৈঠক করে তারা সেখান থেকে একটা ডিসিশন দিয়েছেন, ভালো হতো, নো ডাউট ভালো হতো অংশীজনের সাথে আলাপ করলে। তারপরেও যেটা হয়েছে, আগামীকাল কিভাবে আসে সেটা দেখার পরে আমরা গতিপথ নির্ধারণ করব ইনশাল্লাহ। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে জরুরি ভিত্তিতে সমন্বিত পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এলডিসি গ্র্যাজুয়েশন কমিটির সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। এছাড়া অপর এক বৈঠকে পুঁজি বাজারের কারসাজি বন্ধ করে মার্কেটে আস্থা ফেরাতে বিদেশি বিশেষজ্ঞ এনে 3 মাসের মধ্যে শেয়ার বাজার সংস্কার সহ 5 দফা নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। 2026 সালের শেষের দিকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হবে বাংলাদেশের। এ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের এই উত্তরণে সমর্থন রয়েছে বিনিয়োগকারী ও উন্নয়ন অংশীদারদের। তাই এই অর্জনের লক্ষ্য পূরণে সংশ্লিষ্ট সব সংস্থাকে জরুরি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন তিনি। এছাড়া বৈঠকে ওয়ান স্টপ সার্ভিস, জাতীয় শুল্ক নীতি ও লজিস্টিক নীতি বাস্তবায়ন, সাভার ট্যানারি গ্রামে বর্জ্য শোধনাগার কার্যকর, মুন্সিগঞ্জের গজারিয়ায় অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট পার্কের পূর্ণাঙ্গ কার্যকারিতা নিশ্চিত করার নির্দেশ দেন।
পরে শেয়ার বাজার সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ নিয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকারের শেয়ার আছে এমন বিদেশি কোম্পানিগুলোকে বাজারে অন্তর্ভুক্ত করা, বড় কোম্পানিগুলোকে ব্যাংক ঋণ না নিয়ে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করা এবং শেয়ার কারসাজির সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সরকারের যেগুলো বাংলাদেশে যেগুলো কোম্পানি বা যেগুলো ফরেন কোম্পানিতে সরকারের স্টেক আছে, যেমন ধরেন ইউনিলিভার, তাদেরকে যাতে খুব দ্রুত স্টক মার্কেটে আইপিওতে আনা যায়, আইপিও তারা জন্য ইস্যু করেন, সেই জন্য এটা আনার জন্য উনি বলেছেন। যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে খুব দ্রুত তাদের ব্যবস্থা নিতে, এবং এই যাতে পুরো স্টক মার্কেটে এক ধরনের বার্তা পৌঁছায় যে কোনো ধরনের কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। বাজার সংস্কারে বিদেশি বিশেষজ্ঞ আনার নির্দেশনার কথাও জানান প্রেস সচিব। স্টক মার্কেটে ভেস্টেড ইন্টারেস্টের লোক অনেক ধরনের ভেস্টেড ইন্টারেস্ট আছে, ফলে দেখা যায় যে আমরা রিফর্ম নিলেও অনেক সময় রিফর্মগুলো ঠিকমতো কাজ করতে চায় না, বা এরা রিফর্মগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে যান। তো এইটার জন্য এই স্টক মার্কেটে যাতে খুব ডিপ রিফর্মটা ক্যারি আউট করা যায়, এবং এমন ব্যক্তি যাদের আসলে এইখানে কোনো ইন্টারেস্ট নাই, এই রকম একটা রিফর্মের কথা চিফ অ্যাডভাইজার বলেছেন। এবং উনি বলেছেন সেট অফ ফরেন এক্সপার্টকে আনতে বলেছেন, যারা এসে 3 মাসের মধ্যে পুরো রিফর্মটা তারা ইনিশিয়েট করবেন বা ক্যারি আউট করবেন। শেয়ার বাজার কেলেঙ্কারির সাথে জড়িতদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে জানিয়ে শফিকুল আলম বলেন, দুর্নীতিমুক্ত পুঁজিবাজার গড়তে অন্তর্বর্তী সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সন্ধান থামায় দেওয়া হয়নি। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে কোনো গড়িমসি করলে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রাতে শাহবাগে শহীদ ও আহত পরিবারের সদস্যদের ব্লকেট কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এই ঘোষণা দেন। সড়কের যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ, অবিলম্বে জুলাই ঘোষণাপত্র ও আহতদের স্থায়ী চিকিৎসা, এই 3 দফা দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করে জুলাই অভ্যুত্থানে আহত ও তাদের পরিবারের সদস্যরা। এতে বন্ধ হয়ে যায় শাহবাগ মোড় দিয়ে যান চলাচল। এদের অনেকে এখনও নানান ধরনের জটিল রোগে আক্রান্ত, কিন্তু আহতদের চিকিৎসার জন্য সরকার নানা উদ্যোগ নিলেও নানান ধরনের ত্রুটির কথা তুলে ধরেন এই আন্দোলনকারীরা। চোখে এখনো দেখে না, বলতেছে এটা তুলে ফেলাইতে বলতেছে, এটা যদি বিদেশে নেয় বাইর চোখটা কিছুটা হলে ভালো হবে। আমার একটা ড্রপ দিয়েছেন, শুধু ড্রপ দেও খাওয়ার আর কোনো কাজ নাই। এমন এক পর্যায়ে গেছে যে আলোটা ফিরাইছিল, এই আলোটা আবার ড্যামেজ হয়ে গেছে। দিন গড়িয়ে সন্ধ্যা, রাতে এই আন্দোলনে শাহবাগে এসে যোগ দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। শান্ত করার চেষ্টা করেন আন্দোলনকারীদের। আমার প্রতি আপনার রাগ থাকতে পারে, অনুযোগ থাকতে পারে, আমার দিন শেষে আমরা কিন্তু আবার একসাথে কিন্তু আন্দোলন করি। গতকাল সরকার যে সিদ্ধান্ত দিয়েছে, এই সিদ্ধান্ত নিয়ে আমাদের পর্যালোচনা 2টা। আগামীকাল প্রজ্ঞাপন যদি না দেয়, তাহলে আমরা গতকাল যে ধরনের আন্দোলন করেছি, প্রয়োজনে সারা দেশব্যাপী তার চেয়ে বৃহৎ পরিসরে আন্দোলন করার সক্ষমতা রয়েছে। এদিকে দিনভর এই আন্দোলনের ফলে স্থবির হয়ে পড়ে সড়কের যান চলাচল। রাতেই শাহবাগের সকল ব্যারিকেড সরিয়ে দেয় পুলিশ। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। মানুষের প্রত্যাশা পূরণে নিশ্চুপ থাকায় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নীতি নির্ধারকরা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রায় অংশ নিয়ে দলটির নেতারা বলেন, আর কোনো বিভক্তি নয়, সবাই মিলে দেশকে নতুনভাবে করতে হবে। ঢাকা ও চট্টগ্রামে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও রুহুল কবির রিজভী বলেন, সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু নয়, প্রত্যেক নাগরিকের অংশগ্রহণে চলবে বাংলাদেশ। চট্টগ্রাম প্রতিনিধি তাম্মিম মাহমুদকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামে শান্তি শোভাযাত্রা আয়োজন করে সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ। এ শোভাযাত্রায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গত 1.5 দশকে ফ্যাসিবাদী শাসকের দলীয়করণ দুঃশাসনে দেশে চরম অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল। তিনি বলেন, এখন রাষ্ট্রে আর কোনো বিভক্তির রাজনীতি চলবে না, সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। বাংলাদেশে
কোনো সংখ্যাগরিষ্ঠ রাজত্ব হবে না। বাংলাদেশ পরিচালনা হবে প্রত্যেকটি নাগরিকের অংশগ্রহণের মাধ্যমে, ধর্ম যার যার, রাষ্ট্রসভা। সুতরাং এই রাষ্ট্রে, এই সমাজে, এই দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না। এদিকে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রায় যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শোভাযাত্রা পূর্ব সমাবেশে তিনি বলেন, ফ্যাসিবাদের পলায়নের পর মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের অস্পষ্ট ভূমিকায় জনমনে সংশয় তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকার পলায়নের পর যে হলো, মানুষ তো তাদের কাছে অনেক প্রত্যাশা করেছে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার করে নির্বাচন দিন, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আরও অনেকে বলেছে সরকার এই ব্যাপারে নিরুত্তর, নিষ্ঠুর। উদ্দেশ্যটা কি? এখন তো মানুষ ধীরে ধীরে নানা ধরনের সন্দেহ করেছে। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। পরে একটি শান্তি শোভাযাত্রা বের করা হয়। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। নিষিদ্ধ কোনো সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক। দায়িত্ব নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, পুলিশের প্রতি মানুষের হারানো আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। আলাদা আরেক ব্রিফিংয়ে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানিয়েছেন, নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের উপর গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতাকে হত্যার অভিযোগে বিচারের মুখোমুখি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সহ দলের বহু নেতাকর্মী। সরকার পতনের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে থাকলেও ঝটিকা মিছিল করছে দলটির কর্মীরা। এ অবস্থায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। শনিবার সন্ত্রাস বিরোধী আইনের আওতায় বাতিল করা হয় দলটির সব ধরনের কার্যক্রম। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পুলিশ বলছে, সরকারি এই সিদ্ধান্তের পর ঢাকা রেঞ্জে কোনো নিষিদ্ধ সংগঠন আইন অনুযায়ী কার্যক্রম চালাতে পারবে না। ব্রিফিংয়ে রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হলে কঠোর হাতে তাদের দমন করা হবে। সরকারের বিরুদ্ধে যারা কাজকর্ম করে বা জনগণের বিরুদ্ধে কাজকর্ম করে তারাই নিষিদ্ধ। যারা নিষিদ্ধ সংগঠনের সাথে, নিষিদ্ধ কার্যকলাপের সাথে জড়িত, তাদেরকে সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এক্ষেত্রে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। ডিএমপি কার্যালয়ে আরেক ব্রিফিংয়ে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানিয়েছেন, রাজধানীতে নিষিদ্ধ সংগঠনগুলোর কার্যক্রমের ব্যাপারে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ পুলিশের অনেকগুলো সংস্থা আছে, যে সংস্থার মধ্যে সমন্বয় রয়েছে। তার সমন্বয়ের ভিত্তিতে আমরা যখনই যেখান থেকে সংবাদ পাই, সে সংবাদের ভিত্তি থেকে প্রিকশনারি মেজার হিসাবে আমরা সেটার ব্যবস্থাপনা নিয়ে থাকি। তো এ ধরনের তথ্য আসলে আমরা অবশ্যই সেক্ষেত্রে আইনের প্রয়োগ আমরা করব। ব্রিফিংয়ে তিনি আরও জানিয়েছেন, ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের 7 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে বইছে তীব্র তাপদাহ। বৈশাখের প্রচণ্ড রোদে পুড়ছে দেশ। অসহ্য গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আপাতত সারা দেশে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, তবে দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের কারণে কাল থেকে কিছুটা কমতে পারে তাপদাহ। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। প্রখর রোদে পুড়ছে দেশ। ঘরে বাইরে স্বস্তি নেই কোথাও। গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে দিনমজুর, খেটে খাওয়া মানুষ। গরম উপেক্ষা করেই তাদের বাইরে বের হতে হচ্ছে। রোদের তীব্রতা থেকে রক্ষা পেতে অনেকেই আশ্রয় নিয়েছে পার্ক, রাস্তার পাশে গাছের ছায়ায়। গাড়ি চালানো যাচ্ছে না, মোটে এত রোদ, তারপরেও তো চালাইতে হবে, খরচের টাকা উঠাইতে হবে। আজকে তা ছুটির দিন। গরমের এই যে গামাছি পাউডার লাগাই বাইরে বের হয়েছি। গরমে থাকা যে তাপ, যে রৌদ্রে যে তাপ, এই তাপগুলো আপনার চেহারার উপরে লাগতেছে। তাপটা এত বেশি, মানে কালকে আমার জ্বর এসে গেছে, জ্বর এখনো আছে। আমরা তো পরিবেশের বিষয়ে সচেতন না, তো বৈশ্বিক উষ্ণতার কারণে আমাদের দেশেও টেম্পারেচার বাড়তেছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কাল থেকে রাজধানী সহ সারা দেশে তাপমাত্রা কিছুটা কমবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই,
তবে দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। আগামীকালকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে আগামীকালকেও তাপমাত্রা কমে যেতে পারে। তবে অন্যান্য অঞ্চলে তাপমাত্রা মোটামুটি একই রকম থাকতে পারে। এরপর 13 তারিখ বা 14 তারিখে গিয়ে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তখন সারা দেশ থেকে তাপমাত্রা কমতে পারে। অর্থাৎ আগামীকালকে থেকেই তাপমাত্রা কমার একটা প্রবণতা যেটা উত্তর পূর্বাঞ্চল থেকে শুরু হবে, সেটা অন্যান্য অঞ্চলে 13 বা 14 তারিখে গিয়ে সারা দেশের তাপমাত্রা কমে যেতে পারে এবং সেই কমার ধারাটা আরও পরবর্তীতে আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। অর্থাৎ এখন যে অস্বস্তি অবস্থা আছে, সেই অস্বস্তি অবস্থা থেকে 13 তারিখের পর থেকে আমরা কিছুটা হইলেও স্বস্তি পাবো। এবছর এপ্রিল মাসে স্বাভাবিকের তুলনায় 46% বৃষ্টি কম হয়েছে। সে কারণেই এই দুঃসহ গরম। শনিবার চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও ময়মনসিংহে বজ্রপাত এবং গাছ চাপা পড়ে 8 জনের মৃত্যু হয়েছে। বেলা 3:30 থেকে বিকেল 5:30টার মধ্যে এসব ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও আখাউড়া উপজেলার পৃথক বজ্রপাতে এক শিশুসহ 5 জন মারা গেছেন, আহত হয়েছেন অন্তত 5 জন। স্থানীয়রা জানায়, বিকেল 3:30টার দিকে নাসিরনগর উপজেলার সদরের টেকানগর গ্রামে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে আব্দুর রাজ্জাক মিয়া ঘটনাস্থলে মারা যান। বিকেল 4টার দিকে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে মারা গেছেন কৃষক শামসুল হুদা। একই সময়ে উপজেলার চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামে খেলা করার সময় বজ্রপাতে মারা যায় জাকিয়া নামের এক শিশু। একই দিনে বিকেলে বজ্রপাতে আখাউড়া উপজেলায় 2 কৃষকের মৃত্যু হয়েছে। তারা হলেন উপজেলার ধরখার ইউনিয়নের সেলিম মিয়া ও বনগজ গ্রামের জাকির খা। এদিকে হবিগঞ্জের আজমিরিগঞ্জে বজ্রপাতে সাজু মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। অন্যদিকে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে ময়মনসিংহের সদর উপজেলায় 2 জন মারা গেছেন। জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেয়া যাবে না। মেধা মননের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আন্তঃবিভাগ প্রতিযোগিতার উদ্বোধন শেষে একথা বলেন তিনি। আরও জানাচ্ছেন তরিক ইসলাম। উদ্বোধন হলো ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। প্রধান বক্তা ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত সময়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জুলাই বিপ্লবের শহীদদের রক্ত আমরা বৃথা যেতে দিব না। জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদেরকে সামনে রেখে তাদের রক্তের শপথ নিয়ে আমরা বাংলাদেশকে লাল সবুজের পতাকাকে এগিয়ে নিয়ে যাবার জন্য আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ থাকব। অনুষ্ঠানে যুক্তিবোধ, বিশ্লেষণধর্মী ও শালীন মত প্রকাশের চর্চা গড়ে তোলার আহ্বান জানান ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ শামীম হায়দার পাটোয়ারি ও উপাচার্য ডক্টর জাহিদুল ইসলাম। আজকে যে তর্ক হবে, যে বিতর্ক হবে, যে যুক্তি আসবে, সেগুলো আগামী দিনে গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে থাকবে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই রোল অফ মডেল হিসাবে আমরা মনে করি এই দায়িত্ব পালন করবে। ডিবেট এটা তো সমাজে খুবই দরকার, বিশ্ববিদ্যালয়েও দরকার, পরিবারেও দরকার, সব জায়গায় দরকার। তো আমরা তো বলি সবসময় ব্যালট ডেমোক্রেসি, আসলে অমর্ত্য সেন বলছে যে ব্যালট ডেমোক্রেসির থেকেও ডিসকাশন ডেমোক্রেসি বেটার, এবং ব্যালট ডেমোক্রেসিতেও টাইরান গভর্নমেন্ট আসতে পারে সুষ্ঠু ভোটেও। বিতর্ক প্রতিযোগিতার মিডিয়া পার্টনার দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। নানা আয়োজনে পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। সকালে পূজার্চনার মধ্য দিয়ে ভগবান গৌতম বুদ্ধের আরাধনা করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এছাড়া দিনটিকে কেন্দ্র করে আলপনা, প্রদীপ প্রজ্বলন সহ নানা আয়োজন ছিল বৌদ্ধ বিহারে। ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট। বুদ্ধ পূজা, শিলগ্রহণ, পিণ্ডদান, ভিক্ষু সংঘের প্রাতরাশ সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে
রাজধানীর ধর্মরাজ্যিক বৌদ্ধবিহারে অনুষ্ঠিত হচ্ছে শুভ বুদ্ধ পূর্ণিমা। শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকাল থেকেই মন্ত্র উচ্চারণে ভগবান গৌতম বুদ্ধের পূজার্চনা করেন ভক্তরা। এরপর দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন তারা। আজকে হলো আমাদের বড় বুদ্ধ পূর্ণিমা, 3 শ্রীতে বিজড়িত। এই দিনে আমরা সবাই সমবেত হই বুদ্ধ পূজার মাধ্যমে। দেশের সকল প্রাণী সুখী হোক, শান্তিতে আমরা বসবাস করি। বুদ্ধকে প্রার্থনা করেছি সকালে মঙ্গলের জন্য এবং বন্দনা করেছি। দিনটিকে ঘিরে ধর্মীয় সভা অনুষ্ঠিত হয় রাজধানীর ধর্মরাজ্যিক বৌদ্ধবিহারে। এদিকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীর ধর্মরাজ্যিক বৌদ্ধবিহারে আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা। এ সময় যুদ্ধ নয়, ভারত শান্তিতে বিশ্বাসী বলে জানান তিনি। And in a world riddled with environmental degradation and social stresses and strains, Lord Buddha's message of introspection, moderation and compassion reminds us of the power of empathy and peaceful coexistence. বৌদ্ধ ধর্ম মতে প্রায় 2500 বছর আগে এই দিনে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান গৌতম বুদ্ধ। আর এই দিনেই তিনি লাভ করেছিলেন বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ। এই 3 স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা হিসেবে পরিচিত। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। তৈরি পোশাক খাতের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছেন কারখানা মালিকরা। এটি হলে পোশাক খাত এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে মনে করেন তারা। বিজিএমইএ নির্বাচন নিয়ে রাজধানীর একটি হোটেলে বিজিএমইএ নির্বাচন ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। এ সময় পোশাক ব্যবসায়ীরা বলেন, বিজিএমইএ এর সাবেক সভাপতি এবং পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে কেউ জেলে অথবা পালিয়ে যাননি। ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পৃক্ততার কারণে কারাগারেও পালিয়েছেন। মার্কিন শুল্ক নীতি বাংলাদেশের পোশাক খাতে নেতিবাচক প্রভাব ফেলবে না বলেও দাবি করেন তারা। আর এবারে থাকছে খেলার খবর। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপে ভুটানকে 3-0 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ভারতের অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবলি স্টেডিয়ামে আগের ম্যাচের একাদশ নিয়ে নামে ছোটনের দল। খেলার 13 মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন ফরওয়ার্ড মোর্শেদ আলী। 28 মিনিটে সুমনের গোলে ব্যবধান দ্বিগুণ করে লাল সবুজ দলের প্রতিনিধিরা। 2 গোলের লিডে বিরতিতে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। এরপর অতিরিক্ত সময়ে গোল করেন নাজমুল হুদা ফয়সাল। এই জয়ে 4 পয়েন্ট নিয়ে সেমিতে ওঠে বাংলাদেশ। Twisting and turning, getting the better of Wangchuk. It's a good looking delivery, might break here for the number 7. সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। সন্ত্রাসে জড়িত ব্যক্তি বা সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025 উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদন। রাজনৈতিক দলের বিচারের বিধান রেখে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অধ্যাদেশের গেজেট প্রকাশ। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানালো বিএনপি, জামায়াত ও এনসিপি। বিদেশি বিশেষজ্ঞ এনে 3 মাসের মধ্যে শেয়ার বাজার সংস্কার করার নির্দেশ প্রধান উপদেষ্টার। এলডিসি থেকে উত্তরণ নিশ্চিতে সব সংস্থার সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি নিয়ে গড়িমসি করলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর। জুলাই অভ্যুত্থানে আহতদের শাহবাগ অবরোধ। এবং রাজধানী সহ সারা দেশে বইছে তীব্র তাপদাহ। গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও ময়মনসিংহে বজ্রপাত এবং গাছ চাপায় 8 জনের মৃত্যু। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।